Advantages of e-resources. Accessing information through electronic libraries. তাহলে আমরা কিন্তু আমাদেরকে ফিজিক্যালি হয়তো কোনো কোনো জায়গায় ভিজিট করতে হচ্ছে না। আমরা কি করছি, আমাদের নিজেদের যে ইজ অফ রেসিডেন্ট, মানে আমরা নিজেদের কনভেনিয়েন্ট জায়গা থেকে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারছি, substantiated that we have proper internet connection or we have to go online. আমরা ইন্টারনেটের সাহায্যে বা অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক রিসোর্সেস ফর একাডেমিক পারপাস, ফর লার্নিং পারপাস বা রিসার্চ পারপাস আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারছি আমাদের সুবিধা মতো জায়গা থেকে। সেক্ষেত্রে ই বুক হতে পারে, ই জার্নাল হতে পারে, ই থিসিস হতে পারে, ই কন্টেন্ট হতে পারে ফর আওয়ার রিসার্চ, একাডেমিক্স আর লার্নিং পারপাস, হেল্পফুল ফর ইন কন্ডাক্টিং রিসার্চ। রিসার্চ করার ক্ষেত্রেও আমাদের এই ই রিসোর্সেসে কিন্তু একটা পাওয়ারফুল ইম্প্যাক্ট রয়েছে ফর দি একাডেমিশিয়ান, এডুকেটার্স আর লার্নার্স। সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের রিসার্চ মেথোডোলজিস কি কি অ্যাডপ্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের স্টাডিজ কি কি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা এই ইন্টারনেটের থ্রুতে বা ই রিসোর্সের থ্রুতে সেগুলো কিন্তু আমরা জানতে পারছি আমাদের কনভেনিয়েন্ট প্লেস বা জায়গা থেকে। সেগুলোকে আমরা কি করছি, সেগুলো আমার ফিজিক্যালি লাইব্রেরিতে ভিজিট না করে আমরা কি করছি, আমাদের নিজের স্বাচ্ছন্দ্যবোধ জায়গা বা নিজের পছন্দ মতো জায়গা থেকে আমরা অনলাইনে সেগুলোকে পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু ইমেল। আর ইমেলের থ্রুতে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন, যেখানে ফেস টু ফেস হয়তো সম্ভব হচ্ছে না বা আমরা অফিসিয়াল পারপাসের জন্য আমরা ইমেল ব্যবহার করে থাকি, এবং এক্ষেত্রে টিচার টু স্টুডেন্ট, বিভিন্ন ধরনের প্রফেশনাল এক্সপার্ট তাদের ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করার জন্য ইমেলের ব্যবহার রয়েছে। অ্যাসাইনমেন্ট আমরা দেখেছি এই কোভিড সিচুয়েশনে, সেখানে কিন্তু অ্যাসাইনমেন্ট বা এক্সামিনেশন পেপার সাবমিশন করার জন্য সেখানে কিন্তু এই ইমেলের একটা গুরুত্ব বা সেটাকে একটা মিডিয়া হিসেবে ইউজ করা হয়েছিল। ডেটা ফাইল স্টোরেজ থ্রু ক্লাউড কম্পিউটিং। আর একটা বিষয় হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং ইজ এ অনলাইন ই ডেটাবেস, যেখানে আমরা কি করছি, বিভিন্ন ধরনের তথ্য বা ডেটা আর ইনফরমেশন আমরা কি করছি, একটা স্টোরেজ, দ্যাট ইজ ভার্চুয়াল স্টোরেজ ডিভাইস, সেখানে আমরা সেগুলোকে স্টোর করে রাখতে পারছি। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ, আমরা কি বলবো, যেমন আমরা গুগল ড্রাইভে যেমন আমরা ডেটা স্টোর করে রাখি বা সেগুলোকে আমরা সেখানে আপলোড করে রাখি, সেরকম ধরনের একটা ক্লাউড কম্পিউটিং একটা কনসেপ্ট রয়েছে, যেখানে আমাদের ইন্টারনেটের থ্রুতে বা অনলাইন মিডিয়ার মাধ্যমে সেগুলোকে আমরা সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন অর ডেটা উই ক্যান স্টোর। কনসার্ন বা চ্যালেঞ্জেস যদি আমরা দেখি, ফার্স্ট হচ্ছে সিমিলারিটিস, বা এখন আমরা জানি যে প্লাগারিজমের একটা কনসেপ্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা যখন এই ইউ রিসোর্সেস যখন ইউজ করব, হ্যাঁ আমরা ইউজ করতেই পারি, আমরা যে ইউজ করব না তা নয়, যে প্লাগারিজমের জন্য আমরা ইউজ করতেই পারি, সেখানে কিন্তু অবশ্যই সাইটেশন, রেফারেন্সেস এবং বিবলিওগ্রাফি সেগুলো কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে। আমরা ইন্টারনেট থেকে হয়তো কোনো একটা বিষয় কপি পেস্ট করে নিলাম, সেটা কিন্তু হবে। এখানে আমাদের যেটা করতে হবে, প্যারাফ্রেজিং করতে হবে। মানে আমি হয়তো কোনো আইডিয়াস কোনো একটা ইন্টারনেট সাইট থেকে বা ই কন্টেন্ট বা ই জার্নালস থেকে হয়তো নিলাম, সেটা হুবহু কপি পেস্ট না করে সেটাকে আমি কনসেপ্টটা নিলাম বা আইডিয়াসটা নিলাম, সেটাকে আমি আমার নিজের ওন ওয়ার্ডসে আমি সেখানে সেটা কিন্তু আমি আমার পড়াশোনার জন্য বা রিসার্চের জন্য সেটা আমি কাজে লাগালাম। সেখানে কিন্তু অবশ্যই প্যারাফ্রেজিং করলে কি তাহলে বা নিজের ওয়ার্ডে লিখলে কি আমাদেরকে সেখানে প্লাগারিজমে ধরবে না? অবশ্যই ধরবে। সেখানে আমার যেটা করতে হবে যে সাইটেশনটা দিতে হবে বা রেফারেন্সটা আমাকে দিতে হবে, যে এই আইডিয়াসটা বা এই ইনফরমেশন বা এই তথ্যটা আমি এখান থেকে পেয়েছি বা এই এই অথরের কাছ থেকে বা এই ইনস্টিটিউশন থেকে পেয়েছি। সেটা কিন্তু প্রপারলি ভাবে সাইটেশন, রেফারেন্সেস সেগুলো কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে। ল্যাক অফ রিলায়েবিলিটি অ্যান্ড কোয়ালিটি অফ ইনফরমেশন। অনেক ক্ষেত্রে আমরা দেখি
যে বিভিন্ন ধরনের সাইটস যেগুলো রয়েছে সেখানে আমরা হয়তো আমাদের নোয়িংলি ও ইন্টেনশনালি আমরা হয়তো সেগুলো অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। সেখান থেকে একটা রিলায়েবল সোর্স, আইডেন্টিফিকেশন অফ রিলায়েবল সোর্স ফর ই কন্টেন্ট, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু আমাদেরকে ভেরিফাই বা ক্রস চেক করে নিতে হবে ফর রিলায়েবিলিটি অফ আওয়ার স্টাডি অর ইনফরমেশন। কোয়ালিটি কন্ট্রোল ইস্যুস উইথ অনলাইন ইনফরমেশন। অনলাইন ইনফরমেশন আমরা দেখি অনেক ধরনের ফেক ইনফরমেশন বা তথ্য ইন্টারনেটে অনেক ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তাহলে সেগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং আমাদেরকে সেগুলোকে ক্রস চেক করে নিতে হবে অবশ্যই ফর দি রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, অথেন্টিকেশন ইনফরমেশন যেগুলো আমরা অনলাইনে পাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে আর চেক করে নিতে হবে। তারপর তার মানে কি সেখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি ঠিকঠাক ইনফরমেশন পেতে পারি না? অবশ্যই পেতে পারি। সেগুলোকে আমাদেরকে ক্রস চেক করে নিতে হবে। ওভারলোড অফ ইনফরমেশন, আমরা দেখেছি যে ওভারল্যাপিং মানে ইনফরমেশন হয়তো কোনো একটা পার্টিকুলার ইভেন্ট বা ইনসিডেন্ট, সেখানে কিন্তু সেই সেই ইভেন্টটারই ইন্টারপ্রিটেশন বা অ্যানালিসিস বা সেগুলোর ন্যারেটিভস কিন্তু আমরা বিভিন্ন সাইডে বিভিন্ন রকম পাই। তাহলে এখানে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যে কোন কোন ন্যারেটিভসটা বা কোন পাবলিশড ইনফরমেশনটা ঠিক, সেগুলো কিন্তু আমরা বুঝতে পাই না। ওভারল্যাপিং অনেক ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে থাকি। Financial constraint. E-resources are expensive in nature. Downloading and printing each article will be a cost affair. তাহলে আমরা অনেক ক্ষেত্রে স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপ, ট্যাবলেট এখানে দেখার ফলে কিন্তু আমাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ফেস করতে হয়। সেক্ষেত্রে এখানে এই অনলাইন আর্টিকেলস বা প্রিন্টিং এর একটা কস্ট কিন্তু রয়েছে। অ্যাজ ওয়েল আমাদের কিন্তু অনলাইন অ্যাক্সেস করার জন্য কিন্তু আমাদের ইন্টারনেট বিভিন্ন ধরনের প্যাকস সেগুলো কিন্তু থাকা জরুরি ফর অ্যাক্সেসিং ই রিসোর্সেস। চ্যালেঞ্জেস ইন ওয়ার্ক হ্যাবিট, changes in work habit includes reading from a computer screen and সেখানে কিন্তু আমাদের ফিজিক্যাল মোডে বিভিন্ন ধরনের লাইব্রেরিতে যাওয়ার যে টেন্ডেন্সি গুলো সেগুলো কিন্তু আমাদের কমে যাচ্ছে। মানে এখানে আমাদের হ্যাবিটস গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তো বাড়িতে বসে সবকিছু পেয়ে যাচ্ছি কম্পিউটার ইন্টারনেটের থ্রুতে, অনলাইনে গিয়ে সেগুলো আমি বাড়ি থেকে বসেই মোবাইলে কিংবা কম্পিউটারে পেয়ে যাচ্ছি। তাহলে আমার লাইব্রেরি ভিজিট করা কি প্রয়োজন? তাহলে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেকখানি ইম্প্যাক্ট বা সেগুলোর কিন্তু একটা চ্যালেঞ্জেস কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে ইন টার্মস অফ আওয়ার চেঞ্জেস ইন দ্য হ্যাবিটস। নেক্সট হচ্ছে দ্যাট ইজ ইউনিট 10 রিসার্চ রিপোর্টস অর ডিজার্টেশন রিপোর্টস, সেগুলো আমরা কিভাবে দেখতে পাই। নেক্সট হচ্ছে প্ল্যানিং আউটলাইন অফ রিপোর্ট অ্যাকর্ডিং টু পল ভি অ্যান্ডারসন টেক্স টেকনিক্যাল কমিউনিকেশন। কি কি থাকবে এখানে? ইন্ট্রোডাকশন, যেগুলো আমাদের যে ডিজার্টেশন রয়েছে সেখানে আমরা জেনারেলি এগুলোকে ফলো করতে পারি, বা রিসার্চ পেপার যদি আমরা কিছু লিখে থাকি বা কেউ যদি কোনো প্রজেক্ট রিপোর্ট আমরা যদি লিখে থাকি সেখানে এই স্ট্রাকচার বা টেমপ্লেট জেনারেলি ফলো করা যেতে পারে। ইন্ট্রোডাকশন, নেক্সট হচ্ছে মেথডস অফ অবজেক্টিং ফ্যাক্টস, that is fact, that is what we have to find out in the useful for the readers. Discussion, how do the facts work from the reader's point of view. Conclusion, recommendation, references, attachments or appendix or annexure as per the requirement of the report. সেখানে আমরা বিভিন্ন ধরনের ইন্টারভিউ শিডিউল, সার্ভেস, গ্লোসারি হিসেবে বিভিন্ন ধরনের টার্মস, এক্সপেরিমেন্টস, ফটোগ্রাফস, সেগুলো আমরা এখানে প্রোভাইড করতে হবে অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট অফ দি প্রজেক্ট। এডিটিং, এই রিপোর্ট ফাইনালাইজ করার আগে আমাদেরকে কিন্তু একটা থরো এডিটিং প্রয়োজন পড়ে। কি কি পারপাসের জন্য? এডিটিং ইজ এ স্টেজ অফ রাইটিং প্রসেস ইন হুইচ এ রাইটার অর এডিটর স্ট্রাইভস টু ইমপ্রুভ ড্রাফট। ড্রাফট কেন বলছি? আমি তো ফাইনাল করার আগে এডিটিংটা করছি, তাহলে সেটা কিন্তু আমার ড্রাফট পর্যায়ে কিন্তু রয়েছে। বাই কারেক্টিং এরর্স and making words and sentences clear, more precise, and as effective as possible. The process of editing involves adding, deleting, modifying, rearranging of words, etc. তাহলে এখানে রিভাইজ করছি আমরা টু সি the pieces of writing. It is not just proofreading your paper,
or correcting grammar, punctuation, or spelling errors. Types of editing. There are two types of editing: the ongoing edit and the draft edit. Most of us edit as well as read, write, and write as we edit. And it's impossible to slice cleanly between the two. You are writing, you are change a word in sentence, write three sentence more, uh, then back up a clause to change that semicolon to a dash, or you edit a sentence and a new idea suddenly spins out from a word change. So you write a new paragraph here. Until that moment, nothing else was needed. That is ongoing editing. মানে আমরা হয়তো যেটা অলরেডি ড্রাফট আমাদের অলরেডি হয়ে আছে, সেখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড চেঞ্জ হলো, বা সেমিকোলন, বা ফুল স্টপ, বা কোনো স্পেলিং মিস্টেক, বা সেন্টেন্সের কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোনো ভুল হয়েছে, দ্যাট ইজ ড্রাফট এডিট। এবং সেই লেখার বা সেগুলোকে এডিট করার সাথে সাথে যখন আমার মনে হলো যে না, এখানে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড ঢোকালে সেন্টেন্সটা আরো বেশি মিনিংফুল হচ্ছে, সেক্ষেত্রে আমরা, ইট ইজ কল অনগোয়িং এডিটিং। মানে এখানে মানে যেটা অলরেডি আছে তার উপরে কিছু আমি অ্যাডিশন করছি। মানে সেই মুহূর্তে আমার মাথায় এলো যে না, এখানে এই সেন্টেন্সটাকে আমি পরে দেবো বা আগে দেবো, বা এখানে কিছু অ্যাড করার প্রয়োজন রয়েছে আমার, বা এখানে কিছু সেন্টেন্স গুলোকে একটু আমি রিঅ্যারেঞ্জ করলাম, বা ওয়ার্ড গুলোকে আমি হয়তো একটু চেঞ্জ করলাম। সেগুলো হচ্ছে অনগোয়িং এডিট। আর ড্রাফট এডিট হচ্ছে যেটা অলরেডি আছে, সেখানে আমি কি করলাম, কিছু আমার হয়তো স্পেলিং মিস্টেক রয়েছে, বা কোনো গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, বা ফুল স্টপ, সেমিকোলন, ক্লোন, এই বিষয়গুলো হয়তো ঠিকঠাক ভাবে পড়েনি, বা বাদ হয়ে গেছে, বা কোনো ওয়ার্ড হয়তো একসাথে জুড়ে গেছে, স্পেস হয়তো হয়নি, সেগুলোকে আমরা ড্রাফট এডিটিং বলতে পারি। নেক্সট হচ্ছে এডিটিং চেক পয়েন্টস। দ্য ফাইনাল স্টেপ ফর দ্য রাইটার ইজ টু গো ব্যাক and clean up the rough edges. Here are some checkpoints, that is facts. Make sure that what you have written is what happened. তাহলে এখানে ফ্যাক্টস মানে যে ইনফরমেশনটা আমি প্রোভাইড করেছি, সেটা যাতে আমি ফিল্ডে যেমন পেয়েছি, বা যেটা আমার বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস বা টেবলস ব্যবহার করে, বা প্যাকেজেস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস টুলস প্যাকেজেস ব্যবহার করে যেগুলো আমি পাচ্ছি, সেই ফ্যাক্টসটা যাতে আমি ঠিকঠাক প্রোভাইড করেছি কিনা সেটাকে আমি শিওর হয়ে নিলাম। নেক্সট হচ্ছে স্পেলিং চেক, দি রিচেক নেমস, টাইটেলস, ওয়ার্ড উইথ unusual spelling, your most frequent misspelled word, and everything else. Use a spell check, but keep training your eye. নাম্বারস, নাম্বারস গুলো ঠিকঠাক প্রোভাইড করা হয়েছে কিনা, সেখানে বিভিন্ন ধরনের যে আমাদের হেডিং, সাব হেডিংস, সেগুলো যাতে ঠিকঠাক ভাবে নাম্বারিং হয়েছে কিনা সেগুলোকে রিচেক করা। বিভিন্ন ধরনের যে কি বলবো, টেবলস বা বিভিন্ন ধরনের গ্রাফস যেগুলো প্রোভাইড করেছি, সেগুলোর ফিগার্স গুলো ঠিকঠাক নাম্বারিং হয়েছে কিনা, সিকুয়েন্সে মেনটেন হয়েছে কিনা, সেগুলোকে আমাদেরকে থরলি ভাবে চেক করতে হবে। গ্রামাটিক্যাল কিছু মিস্টেক রয়েছে কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে চেক, ফন্ট সাইজ কি কি রয়েছে, স্পেসিং কি কি রয়েছে, সেগুলো একটা ইউনিফর্মিটি রয়েছে কিনা, বা বিভিন্ন আমাদের যে যেখানে হয়তো সেন্টেন্সের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে যেখানে বোল্ড বা ইটালিক করার প্রয়োজন রয়েছে, সেগুলো ঠিকঠাক ভাবে আমরা করেছি কিনা, দ্যাট ইজ দি পার্ট অফ দি এডিটিং চেক পয়েন্টস। মানে এগুলো হয়ে যাওয়ার পরে ফাইনালি কিন্তু আমরা এগুলো আরেকবার চোখ বুলিয়ে নেবো, দ্যাট ইজ গো থ্রু করে নেবো আরেকবার। Editing is shaping and creating the writing as much as it is something that is refined and polish it. তাহলে এটা আমরা পলিশিং করছি, বা আরেকবার আমরা এটাকে ফাইনালি রিভিউ বা রিসেপ আমরা প্রোভাইড করছি। স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর রেফারেন্সিং, রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা ফলো করে থাকি, দ্যাট ইজ ইন সোশ্যাল সায়েন্স, দ্যাট ইজ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, দ্যাট ইজ এপিএ স্টাইল। এছাড়া বিভিন্ন ধরনের স্টাইল আমরা ফলো করে থাকি, দ্যাট ইজ হার্ভার্ড অ্যান্ড শিকাগো, আই ট্রিপল ই,
সেগুলো আমরা ব্যবহার করে থাকি। মোস্ট পেপারস দ্যাট ইউজ এপিএ ফরম্যাটিং and citation style are those written in the social sciences, that is psychology, history, political science, economic, geography, and sociology. That is the American Psychological Association, that is APA. এখানে কিছু আমি দেখানোর চেষ্টা করেছি এপিএ স্টাইলে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং স্টাইল ফলো করতে পারি। বেসিক ফরম্যাট ফর বুকস, তাহলে এখানে অথরের নাম, ইয়ার অফ পাবলিকেশন, টাইটেল অফ দি ওয়ার্ক, ক্যাপিটাল লেটার অলসো ফর সাবটাইটেল। অনেক ক্ষেত্রে দেখি যে যেমন ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, সাবটাইটেলে থাকলো যে মেথডস অ্যান্ড প্রিন্সিপলস, এইভাবে যে বিভিন্ন ধরনের সাবটাইটেল থাকতে পারে, তাহলে সেটা হবে কি হবে, ক্যাপিটাল লেটার অলসো ফর সাবটাইটেল। তারপরে হচ্ছে পাবলিশারের নাম, আর ডিওআই যদি থাকে, দ্যাট ইজ ডিজিটালি অবজেক্ট আইডেন্টিফায়ার, দ্যাট ইজ ডিওআই বলে একটা এখানে নিউমেরিক নাম্বার অনেক ক্ষেত্রে অনেক পাবলিশার প্রোভাইড করে থাকে, তাহলে সেগুলো দেওয়া যেতে পারে ইফ অ্যাভেলেবল। তাহলে এটা হলো বেসিক বুক ফরম্যাট। এডিটেড বুকের জন্য কি হতে পারে, ট্রান্সলেশন, আর্টিকেল ইন এডিটেড বুক, আর্টিকেল ইন প্রিন্ট জার্নাল, ইলেকট্রনিক জার্নাল, ম্যাগাজিন, বুক রিভিউ, আর্টিকেল ইন নিউজ পেপার, সবগুলো এখানে এপিএ স্টাইলে কিভাবে দেওয়া যেতে পারে সেটা এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। এমএলএ স্ট্যান্ড ফর মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, এটাও একটা রেফারেন্সিং স্টাইল। মোস্ট পেপার্স দ্যাট ইউজ এমএলএ ফরম্যাটিং অ্যান্ড সাইটেশন স্টাইল আর দোজ রিটেন ইন হিউম্যানিটিজ, স্পেশালি ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। নেক্সট হচ্ছে চিকাগো ম্যানুয়াল অফ স্টাইল, favor by some field in the humanities such as history, used a raised number in the text after the item cited, then either a footnote and the end of the page, that is end note, এটাও এই শিকাগো স্টাইলে ফলো করা হয়ে থাকে। এবং লাস্টলি দেয়ার ইজ বিবলিওগ্রাফি, ফুটনোটস অ্যান্ড বিবলিওগ্রাফি। ফুটনোটস অ্যান্ড এন্ড নোটস এগুলো কি? ফুটনোট এন্ড নোটস লিস্ট ইজ এ লিস্ট অফ অল দ্যাট সোর্সেস দ্যাট হ্যাভ বিন সাইটেড ইন এন অ্যাসাইনমেন্ট। মানে কোনো একটা টেক্সটের মধ্যে আমরা কিছু কিছু বিষয় যেগুলো আমরা ইন ডিটেলতে সে বিষয়টাকে জানার জন্য সেগুলোকে আমরা ফুটনোট বা এন্ড নোটের মাধ্যমে ওই প্যারাগ্রাফ বা ওই পেজের আন্ডারে একদম শেষের দিকে বা নিচের দিকে সেগুলোকে আমরা ইন ডিটেলতে হয়তো সেগুলোকে আমরা দিয়ে থাকি ফর দি কমপ্লিট ইনফরমেশন। আমি হয়তো ওই টেক্সট বা প্যারাগ্রাফে আমি হয়তো টোটালটা দিলাম না, সেখানে হয়তো একটা সিম্বল আমি প্রোভাইড করে দিলাম, সে ফর এক্সাম্পল 1 অর এ বি, সেই ডিটেলসটা কিন্তু অ্যাজ ফুটনোট হিসাবে বা এন্ড নোট হিসাবে সেগুলোকে আমি কি করলাম, সেই পেজের লাস্টে বা নিচের দিকে বা শেষের দিকে সেগুলোকে আমি প্রোভাইড করলাম। এবং এই this can be listed at the end of your assignment or in a bibliography, মানে বিবলিওগ্রাফিতেও আমি এই ফুটনোট বা এন্ড নোটের যে রেফারেন্সটা সেটাতে আমি সেই পেজের লাস্টের দিকে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা কিন্তু এই বিবলিওগ্রাফি যেটা আমি আলাদা একটা পার্ট বা চ্যাপ্টার বা সেকশন করছি সেখানেও কিন্তু এই ফুটনোট বা এন্ড লিস্টের একটা এক্সহস্টিভ লিস্ট সেটা কিন্তু বিবলিওগ্রাফির মধ্যে থাকছে। এই এন্ড নোট ফুটনোট প্রত্যেকটা চ্যাপ্টার বা পেজে অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট, হয়তো আমার কোনো একটা আর্টিকেলের জন্য সেখানে হয়তো 10টা পেজ হয়েছে, সেক্ষেত্রে আমার প্রয়োজন হয়েছে আমাকে 6টা কি 5টা কি 6টা পেজে আমাকে এন্ড নোট বা ফুটনোট দিতে হয়েছে অ্যাজ পার দি ডিমান্ড অফ দি প্রজেক্ট অর রাইটিং। তাহলে এই ডিটেলসটা কিন্তু আমার সেই পেজের লাস্টে তো থাকলো, তার সাথে সাথে এই বিবলিওগ্রাফিতেও আমি কিন্তু সেটা প্রোভাইড করলাম। আচ্ছা, the use of footnote, direct quotation from another author's work, this must be placed in quotation mark। তাহলে এটা আমি আমার যে টেক্সট বা প্যারাগ্রাফ সেখানে আমি দিলাম, কিন্তু এর ডিটেলসটা অ্যাজ ফুটনোট বা এন্ড নোট হিসাবে আমি লাস্টের দিকে কোট করলাম। নেক্সট হচ্ছে সাইটিং অথরিটি ফর স্টেটমেন্ট হুইচ আর নট কোটেড ডিরেক্টলি, মেটেরিয়াল অফ অ্যান explanatory nature which does not fit into the flow of the body
অফ দ্য টেক্সট, মানে আমার হয়তো ওই ফুল টেক্সট সেটা হয়তো দেওয়ার প্রয়োজন নেই আমার টেক্সট বা প্যারাগ্রাফের মধ্যে, সেটা কিন্তু আমি ফুটনোট হিসাবে নিচের দিকে বা লাস্টের দিকে সেগুলোকে আমি প্রোভাইড করলাম। নেক্সট হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফিটা আমরা জানি যে শুড বি মেড ইন সেপারেট পেজ, it should list all relevant sources used in the research or in the paper. This list should be arranged alphabetically by the surname of the author. Unlike the footnote references, the surname is shown first, set off from the rest of the information. The information required is author, title, place of publication, publisher, and date of publication. মানে বিবলিওগ্রাফির ফরম্যাটিংটা আমরা এপিএ স্টাইল ফলো করে সেটা দিতে পারি। নেক্সট হচ্ছে ডিসেমিনেশন অফ ইনফরমেশন। আমরা যে রিসার্চ যেগুলো কন্ডাক্ট করছি সেগুলোর কিন্তু ডিসেমিনেশন, মানে সেগুলো কিন্তু পাবলিক ডোমেনে বা সেগুলো কিন্তু ফর দি একাডেমিক ফ্র্যাটার্নিটি সেগুলো কিন্তু আমাদেরকে পাবলিশড করা প্রয়োজন ফর আওয়ার নলেজ সোসাইটি। উই আর লিভিং ইন এ নলেজ সোসাইটি। তাহলে নলেজ সোসাইটিতে কিন্তু আমি কি রিসার্চ করছি সেটা কিন্তু অন্যান্য মানুষদেরও জানার অধিকার বা প্রয়োজন রয়েছে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, পাবলিকলি অ্যাভেলেবল করতে হবে হোয়াট উই আর ফাইন্ডিংস আর হোয়াট উই আর রিসার্চিং। অ্যাবস্ট্রাক্ট তৈরি করার ক্ষেত্রে যেটা আমরা ফলো করে থাকি যে প্রিপেয়ারিং অ্যাবস্ট্রাক্ট, সেটা জেনারেলি 200 ওয়ার্ডস এর মধ্যে কি 250 ওয়ার্ডস এর মধ্যে সেগুলোকে আমরা জেনারেলি রাখার চেষ্টা করি। এবং এখানে কি থাকে, কি কি বিষয় থাকে, পারপাস অফ দ্য স্টাডি, মানে আমি এই স্টাডিটা কি উদ্দেশ্যে বা কি বিষয় জানার জন্য করছি, মেথোডোলজি কি কি ফলো করেছি, ফাইন্ডিংস কি কি পেয়েছি, এবং এই স্টাডিটার অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে বা এই ইউজফুল কি রয়েছে, অরিজিনালিটি অফ দ্য স্টাডি সেটাও কিন্তু আমাদেরকে জাস্টিফাই করতে হবে। তারপরে লাস্টে কিছু কিওয়ার্ডস প্রোভাইড করতে হবে যে আমার এই স্টাডিটা এই কিওয়ার্ডস এখানে আমার এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে বুক রিভিউ। বুক রিভিউটা কিছুই নয়, একটা বুক অলরেডি যেটা পাবলিশড বা পাবলিক ডোমেনে যেটা রয়েছে সেটা একটা ক্রিটিক্যাল অ্যানালাইজ or analysis এবং evaluation from the part of the reader or from the part of the expert। এখানে বুক রিভিউ করার ক্ষেত্রে সেখানে একটা এক্সপার্টের একটা ওপিনিয়ন যেটা রয়েছে সেটা এই বুকের যেটা অলরেডি পাবলিশ, সেটা কোনো সাবজেক্ট স্পেসিফিক হতে পারে বা এমনি জেনারেল কোনো বুক। জেনারেলি আমরা যেটা বলি থাকি যে বুক রিভিউ ইজ লাইক স্পেসিফিক সাবজেক্ট। সেখানে একটা টেমপ্লেট ফলো করে করা হয়ে থাকে। ফার্স্ট অফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট দি বুক, দ্যাট ইজ দি অথর, টাইটেল, পাবলিশার, ডেট, লেন্থ, আইএসবিএন, এর অডিয়েন্স কারা রয়েছে বা কাদেরকে টার্গেট করে বুকটা লেখা হয়েছে তার একটা ইন্ট্রোডাকশন থাকলো। যে বুক রিভিউ করছে সেই ফরম্যাটটা ফলো করবে। Content summary: briefly summarize the book. If you can convey both the tone and the message of the book in a single sentence, your review will be off to a good start. For non-fiction books, identify for or formulate the book's thesis statement. মানে বুকটা সেই গ্রন্থটা বা বইটা একটা ইভালুয়েশন থাকবে, সেখানে সামারি থাকবে যে চ্যাপ্টার্স গুলোতে কি কি ইনফরমেশন বা কি কি সিলেবাস বা কোর্স কভার করা হয়েছে, সিকোয়েন্সটা ঠিকঠাক ভাবে মেনটেন হয়েছে কিনা, সেখানে ল্যাঙ্গুয়েজ কতটা সিম্পল ইজি রয়েছে এবং আন্ডারস্ট্যান্ডেবল রয়েছে ফর দি অডিয়েন্স, সেগুলোর একটা অ্যানালিসিস থাকলো। নেক্সট হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েশন। ফোকাস অন ইয়োর সাবজেক্টিভ evaluation of the book. Consider the list of analysis topics to cover and address those topics that are most relevant and important to this review. Next হচ্ছে conclusion. Conclusion এ কি থাকবে যে briefly state your own opinion regarding the value of the book or as per the usability of the book. On the proceeding analysis, answer the question: does the book deliver on its promise? Make a clear recommendation on any prospective readers. মানে তোমার মতে
এই বুকটা কতটা রেলিভেন্ট ফর দি অডিয়েন্স, বা যাদেরকে টার্গেট করে এটা লেখা হয়েছে সেটা কতটা কি ফুলফিল করেছে অ্যাজ পার ইওর ওপিনিয়ন, ইওর পার্সপেক্টিভ, সেটা কতটা জাস্টিফায়েবল, সেটা তুমি তোমার মতামত এই বুক রিভিউতে শেয়ার করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা বললাম যে এখানে কন্টেন্ট কি কি রয়েছে সেগুলো কতটা অডিয়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে সেটা আহ, আমরা ফুলফিল করতে পেরেছি, সেটারও কিন্তু একটা এখানে ডেসক্রিপশন ফ্রম দি পার্ট অফ দি বুক রিভিউয়ার, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা দরকার।